প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালোই আছো। অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগতম। আমি অশোক রঞ্জন আচার্য, সিনিয়র শিক্ষক, দীননাথ ইনস্টিটিউশন সাতকাপন সরকারি মডেল হাই স্কুল, বাহুবল, হবিগঞ্জ। আমাদের আজকের আলোচনা নবম দশম শ্রেণীর জীববিজ্ঞান থেকে তৃতীয় অধ্যায়ের মাইটোসিস। আমরা পূর্বের পাঠে কোষ বিভাজন এবং তার প্রকারভেদ নিয়ে আলোচনা করেছিলাম এবং মাইটোসিস সম্পর্কে অল্প একটু ধারণা আমরা নিয়েছিলাম। আজকের ক্লাসে আমরা মাইটোসিস কোষ বিভাজনের সবগুলো ধাপ নিয়ে আলোচনা করব। তোমরা তোমাদের জীববিজ্ঞান বই, খাতা এবং কলম নিয়ে পাঠে অংশগ্রহণ করো। তো আমরা শুরু করছি আজকের আলোচনা মাইটোসিস। মাইটোসিস কোষ বিভাজন। প্রথমত মাইটোসিস কোষ বিভাজনের সংজ্ঞা মাইটোসিস কোষ বিভাজন কাকে বলে? যে প্রক্রিয়ায় একটা সুকেন্দ্রিক কোষ একটি নির্দিষ্ট ধারাবাহিক প্রক্রিয়ায় একটা মাতৃকোষ বিভাজিত হয়ে দুটি অপত্য কোষে পরিণত হয়, যেখানে অপত্য কোষে ক্রোমোজোম সংখ্যা এবং ডিএনএ মাতৃকোষে ক্রোমোজোম সংখ্যা এবং ডিএনএর হুবহু অনুরূপ থাকে। অর্থাৎ মাতৃকোষে যে পরিমাণ ছিল ঠিক অপত্য কোষেও সে পরিমাণ থাকবে। এই জন্যে এই কোষটাকে যে বিভাজন, এই কোষের যে বিভাজন, এটাকে বলা হয় সমীকরণ বিভাজন। সমীকরণ তো তোমরা দেখেছো গণিতে যে বাম পাশ সমান ডান পাশ। এখানে মাতৃকোষে যা ছিল অপত্য কোষও তাই হবে। এই জন্যই এটার নাম হচ্ছে সমীকরণিক বিভাজন। তা আমরা মাইটোসিস কোষ বিভাজনের ধাপ সমূহ নিয়ে আজকে আমরা আলোচনা করি। মাইটোসিস কোষ বিভাজনের পর্যায় সমূহ। মাইটোসিস কোষ বিভাজনের পর্যায়সমূহ। এখন কি কি পর্যায় আছে? মাইটোসিস কোষ বিভাজনের কয়টা ধাপ বা পর্যায়? 1 নম্বর যে ধাপটা তার নাম হচ্ছে প্রোফেজ। 1 নম্বর ধাপের নাম কি? প্রোফেজ। 2 নম্বর যে ধাপটা, 2 নম্বর ধাপের নাম হচ্ছে প্রোমেটাফেজ। প্রোমেটাফেজ। 3 নম্বর যে ধাপটা, 3 নম্বর ধাপের নাম হচ্ছে মেটাফেজ। তিনটা গেল। 4 নম্বর যে ধাপটা, 4 নম্বর ধাপের নাম হচ্ছে অ্যানাফেজ। ঠিক আছে, অ্যানাফেজ। 5 নম্বর যে ধাপটা, 5 নম্বর ধাপের নাম হচ্ছে টেলোফেজ। তাহলে এই মাইটোসিস কোষ বিভাজনের যে পর্যায়টা, অর্থাৎ প্রথমে হবে প্রোফেজ, প্রোফেজ থেকে প্রোমেটাফেজ, প্রোমেটাফেজ থেকে মেটাফেজ, মেটাফেজ থেকে অ্যানাফেজ এবং সবশেষে টেলোফেজে গিয়ে কোষটা সম্পূর্ণ রকম বিভাজিত হয়ে দুইটা কোষে পরিণত হবে। আমরা একটা একটা করে আলোচনা করব। প্রথমেই আসো প্রোফেজ। সবাই বই সামনে আছে নিশ্চয়ই, তোমরা ছবির দিকে মিলিয়ে নেবে প্রোফেজ ধাপে কি কি ঘটনা ঘটছে এবং এই ধাপের বৈশিষ্ট্য সমূহ আমরা জেনে নিব। সবাই কিন্তু মনোযোগ সহকারে ক্লাসে থাকো। তোমাদের ক্লাস সম্পর্কিত কোনো প্রশ্ন থাকলে আমাদেরকে পরে উত্থাপন করবে, তোমরা জানাতে পারো। এগুলো সম্পর্কে নিয়ে আমরা পরবর্তীতে এগুলো নিয়ে আলোচনা করব। প্রথম যে পর্যায়টা দেখো প্রোফেজ। আমরা প্রোফেজ নিয়ে আলোচনা করছি। প্রোফেজ মনে করো একটু আমি উদ্ভিদ কোষ এবং প্রাণী কোষ দুটাই শুরুতে একটু দেখানোর চেষ্টা করব। মনে করো এই হচ্ছে একটা উদ্ভিদ কোষ। ঠিক আছে, এই উদ্ভিদ কোষের নিউক্লিয়াস, এটা হচ্ছে নিউক্লিওলাস, এগুলো হচ্ছে নিউক্লিওপ্লাজম, আর এই যে সুতার মতো অংশগুলো, এই সুতার মতো অংশগুলো হচ্ছে ক্রোমোজোম। প্রাণী কোষের ক্ষেত্রে এই কোষ প্রাচীরটা থাকে না। প্রাণী কোষের ক্ষেত্রে একটা কোষপর্দা থাকে, প্লাজমা মেমব্রেন, তার মধ্যেই থাকে তার নিউক্লিয়াস এবং এর ভিতরে থাকে নিউক্লিওলাস, থাকে নিউক্লিওপ্লাজম এবং থাকে ক্রোমোজোমগুলো। এটা হচ্ছে প্রোফেজের প্রথম একেবারে অবস্থা। একটা কোষের ভিতরে নিউক্লিয়াসটা স্বাভাবিক যে পর্যায়টা। এখন প্রোফেজ ধাপে কি হয়, এইখান থেকে প্রোফেজ ধাপের শেষ দিকে এসে আমি আরেকটু যদি এখন শুধু আমি নিউক্লিয়াসটা দেখাচ্ছি। মনে করো এই হচ্ছে নিউক্লিয়াসটা, এই যে নিউক্লিয়ার আবরণীটা,
ভিতরে নিউক্লিওলাস আছে। নিউক্লিওলাসটা একটু তার মধ্যে করে দেখাই। আর এই যে ক্রোমোজোমগুলো, এখানে যে ক্রোমোজোমগুলো আছে, ক্রোমোজোমগুলো লম্বা চিকন। এরা কি করবে, এই প্রোফেজ ধাপে এসে এই ক্রোমোজোমগুলো আস্তে আস্তে করে পানি শোষণ করে একটু গায়ে এরা মোটা হবে, গায়ে এরা এরকম করে বড় হয়ে যাবে, এরকম এরকম করে বড় হবে। এই ক্রোমোজোমগুলো এরকম করে এরা একটু গায়ে বড় হবে। এখানে কিন্তু সব চিকন সুতার মতো মিলিয়ে আছে সবাই, ঠিক আছে। এখানে এসে এরা কি করে একটু একটু গায়ে মোটা হবে। হ্যাঁ, মনে করো আরো কয়েকটা ক্রোমোজোম যদি আমি আঁকি, এরকম এরকম করে গায়ে এরা মোটা হয়ে যায়, পানি শোষণ করবে আর মোটা হবে এখান থেকে, ঠিক আছে। পানি শোষণ করে নিয়ে গায়ে মোটা হলো। প্রাণীকোষের ক্ষেত্রে ঠিক একই রকম পর্যায়ে পড়বে। এই যে প্রাণীকোষের যে নিউক্লিয়াসটা, তার ক্ষেত্রে প্রাণীকোষের নিউক্লিয়াসের ভিতরে একটু পার্থক্য আছে। এটা 2 মিলিতে 2টা সেন্ট্রিওল থাকে, সেন্ট্রিওল 2 মিলিতে 2টা সেন্ট্রিওল চলে যায়। হ্যাঁ, আর মাঝখানে যে এই ক্রোমোজোমগুলো, এখানেও এরকম করে ক্রোমোজোমগুলো একটু একটু করে মোটা হয়, ঠিক আছে, মোটা হয়ে গেল। আর এই হচ্ছে তার নিউক্লিওলাস, ভিতরে তরল পদার্থ, এগুলো শোষণ করে আস্তে আস্তে করে গায়ে সে মোটা হবে। প্রোফেজ ধাপের একটু শেষ দিকে এসে তোমাদের বইয়ে কিন্তু এগুলো ছবি দেওয়া আছে এবং পর্যায়গুলো দেখানো আছে। এই ধাপের এই অংশেতে আসার পরে এরা কি হলো, এটার ভিতরে এই যে ক্রোমোজোমগুলো, ক্রোমাটিডগুলো আরো স্পষ্ট হবে। নিউক্লিওলাস তো কোনো আছে, আর এগুলো আরো স্পষ্ট হয়ে এরকম আকার ধারণ করবে এবং এইরকম করে আকার ধারণ করবে। এই মাঝখানে একটা ছোট অংশ আছে গোলাকার, এটাকে বলা হয় সেন্ট্রোমিয়ার। এটার নাম হচ্ছে সেন্ট্রোমিয়ার। ক্রোমোজোমগুলো এরকম এরকম করে লম্বায় দ্বিখণ্ডিত হচ্ছে, মাঝখানে একটু জোড়া দেওয়া আছে। হ্যাঁ, এতটা নয়, এই কাছাকাছি থাকে এরকম করে, ঠিক আছে। এরকম মাঝখানে কিন্তু এরা সেন্ট্রোমিয়ারটা থাকে মাঝে, এগুলো এরকম করে মাঝখানে থাকে না, একটু এলোমেলো করে থাকে, সামনে পিছনে আরো তো ক্রোমোজোম আছে, অনেকগুলো ক্রোমোজোম এরকম করে থাকতে পারে, এই যে মাঝখানে ভিতরে আছে। এটার ক্ষেত্রেও ঠিক একই রকম হয়, প্রাণীকোষের ক্ষেত্রেও ঠিক এরকম করে হয়। এই মনে করো নিউক্লিয়ার আবরণে নিউক্লিওলাস আছে, এই যে ক্রোমোজোমগুলো, এই ক্রোমোজোমগুলো এরকম করে এই যে ঠিক আছে, এরা একটু একটু করে দ্বিখণ্ডিত হতে থাকবে, এই যে এরকম করে। মাঝখানে সেন্ট্রোমিয়ার আছে, দেখা যাচ্ছে সেন্ট্রোমিয়ারটা কিন্তু মাঝখানে আছে, এরকম করে থাকবে। তো এই যে প্রোফেজ দশা, এই প্রোফেজ দশার মূল বৈশিষ্ট্যটা কি? প্রোফেজ দশার মূল বৈশিষ্ট্য হচ্ছে যে ক্রোমোজোমগুলো থেকে পানি হ্রাস পায়, এরা ক্রমান্বয়ে সংকুচিত হয় এবং মোটা হয়, একটু গায়ে বড় হয়েছে। এখানে চিকন সুতার মতো ছিল, এখানে এসে কিন্তু এরা বড় হয়েছে, ঠিক আছে। আর ক্রোমোজোমগুলো লম্বালম্বিভাবে দ্বিখণ্ডিত হতে থাকে, মাঝখানে সেন্ট্রোমিয়ার থাকে, পুরোপুরি দ্বিখণ্ডিত এরা হয় না। এটা হচ্ছে প্রোফেজ ধাপের বৈশিষ্ট্যগুলো। আমরা প্রোফেজ থেকে চলে যাই প্রোমেটাফেজ ধাপে। প্রোফেজ ধাপ ছিলাম, এটা গেল প্রোফেজ। প্রোফেজের পরে আসো পরবর্তী যে ধাপটা, পরবর্তী ধাপটার নাম হচ্ছে কি? প্রোমেটাফেজ। প্রোমেটাফেজ। প্রোমেটাফেজ ধাপে এসে কি হয়? প্রোমেটাফেজ ধাপে আসার পরে আমরা এগুলো একটু করে এখন মুছে দিই। মুছে দিলাম এগুলো। এটা প্রোফেজ ধাপের কথাবার্তাগুলো গেল। আমরা প্রোমেটাফেজ ধাপে কি কি হয় একটু দেখার চেষ্টা করব। প্রোমেটাফেজ, তোমরা বই আছে তোমাদের কাছে এবং বইয়ের পৃষ্ঠাটা একটু উল্টালেই ছবিটা দেখতে পাবে, সেখানে ছবি দেওয়া আছে। এই ছবির দিকে আমরা একটু ফলো করি। প্রোমেটাফেজ ধাপে, প্রোমেটাফেজ ধাপে এসে কি হবে? 2 মেরুযুক্ত একটা স্পিন্ডল তন্ত্রের সৃষ্টি হবে। স্পিন্ডল যন্ত্র, স্পিন্ডল যন্ত্রটা দেখতে ঠিক কীরকম দেখো। আমরা আগে যে উদ্ভিদ কোষটা দেখেছিলাম, এই যদি একটা উদ্ভিদ কোষ হয়, এটার এই যে নিউক্লিয়ার আবরণীটা, নিউক্লিয়ার আবরণী আছে, তখন নিউক্লিয়ার আবরণী কিন্তু উঠে যায় নাই। এখান থেকে এরকম করে এরকম করে এরকম করে এই একটা স্পিন্ডল যন্ত্রের সৃষ্টি হবে। একটা স্পিন্ডল যন্ত্রটা কিভাবে তৈরি হয় তা আমরা একটু বোঝার চেষ্টা করব, ঠিক আছে। এই যে স্পিন্ডল যন্ত্র, স্পিন্ডল যন্ত্র হচ্ছে কতগুলো এই যে মাইক্রোটিউবিউল আছে কোষে, কোষকঙ্কালের মধ্যে যে মাইক্রোটিউবিউল আছে, এগুলোই মূলত স্পিন্ডল যন্ত্রের সৃষ্টি করে। স্পিন্ডল যন্ত্রের 2টা মেরু থাকে, উপরের দিকে একটা মেরু আর নিচের দিকে একটা মেরু, এরকম করে। এই যে দেখো, উপরের দিকে একটা মেরু হলো, নিচের দিকে একটা মেরু হলো।
আর ওই যে ক্রোমোজোমগুলো কিন্তু আস্তে আস্তে করে ক্রোমোজোমের যে সেন্ট্রোমিয়ার ছিল, এই সেন্ট্রোমিয়ারের সঙ্গে একটা স্পিন্ডল তন্তু যোগ দেয়। এই যে ক্রোমোজোমগুলো আগে দেখাইছিলাম সেন্ট্রোমিয়ার, এই স্পিন্ডল তন্ত্রের একটা তন্তু এই সেন্ট্রোমিয়ারের সঙ্গে যুক্ত থাকে। প্রাণীকোষের ক্ষেত্রে একটা প্রাণীকোষ যদি দেখে আমি, প্রাণীকোষ তো যেহেতু গোলাকার, এই যে প্রাণীকোষটা, এই প্রাণীকোষের উপর থেকে আস্তে করে স্পিন্ডল তন্তুগুলো এরকম করে আসবে, এই যে দুই পাশে দুই মেরুতে, এবং মাঝখানে ওই ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ার আছে না, এই ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ারের সঙ্গে একটা যোগ দেবে। এই যে ক্রোমোজোমগুলো আছে ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ারের সঙ্গে একটা তন্তু যোগ দেবে। এই যে ক্রোমোজোম আছে ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ারের সঙ্গে একটা যোগ দেবে। তাই যেসব তন্তু সেন্ট্রোমিয়ারের সঙ্গে যুক্ত থাকে এদেরকে বলা হয় ট্র্যাকশন তন্তু বা আকর্ষণ তন্তু, বা এদেরকে ক্রোমোজোমাল তন্তু বলা হয় এই স্পিন্ডল যন্ত্রের। আর কি করে এই এই যে সেন্ট্রোমিয়ারটার সঙ্গে দুই দিক থেকে, এই দিক থেকে একটা তন্তু থাকে, উপরের দিক থেকে একটা তন্তু থাকে, এই তন্তুগুলো পরস্পরকে টানতে থাকে তাদের নিজের দিকে। এই যে প্রোমেটাফেজ দশা, আমরা প্রোমেটাফেজ দশার একটু পিছনে গেলে দেখব, এই মনে করো নিউক্লিয়াসের নিউক্লিওলাস আস্তে আস্তে করে একটা বিলুপ্তির পর্যায়ে যাচ্ছে, এখনো কিন্তু সে বিলুপ্ত হয় নাই। নিউক্লিয়ার আবরণীও কিন্তু পুরোপুরি বিলুপ্ত হয় নাই। তবে ক্রোমোজোমগুলো, এই যেহেতু স্পিন্ডল যন্ত্র, এই যে স্পিন্ডল যন্ত্রের ক্রোমোজোমগুলো আস্তে আস্তে করে মাঝখানে আসা শুরু করে। এই যে ক্রোমোজোমগুলো আস্তে আস্তে করে তার মাঝখানে আসতে শুরু করে, অর্থাৎ দুই মেরুর ঠিক মাঝামাঝি জায়গায় আসতে শুরু করে। এটার নাম হচ্ছে বিষুবীয় অঞ্চল। মাঝখানে যে অঞ্চলটা তার নাম হচ্ছে বিষুবীয় অঞ্চল। ক্রোমোজোমগুলো আস্তে আস্তে করে ঠিক কোষের মাঝামাঝি জায়গায় আসা শুরু করে। এটা হচ্ছে প্রোমেটাফেজ ধাপে। তো ক্রোমোজোমগুলো যখন মাঝামাঝি জায়গায় আসার পর একটা অবস্থা তৈরি হয়, তখন এই প্রোমেটাফেজ ধাপেরও শেষ হয়ে যায়, শুরু হয় মেটাফেজ ধাপ। আমরা এবার একটু দেখি মেটাফেজ ধাপটা কি। মেটাফেজ ধাপ, ইতিমধ্যে কিন্তু দুটা ধাপ নিয়ে আমরা আলোচনা করলাম। এখনের ধাপটা হচ্ছে শুধু মেটাফেজ ধাপ। মেটাফেজ ধাপে এসে কি হয়, এই যে আমরা পরবর্তীতে আলোচনা করতে, কিন্তু মেটাফেজ ধাপে আসার পরে এই যে আগে যে স্পিন্ডল জন্তু তৈরি হয়েছিল এরকম করে, এই হচ্ছে এটা তো কোষ, আমরা কোষ প্রাচীর আর এরকম করে দেখাই না, এরকম করে, ঠিক আছে। মেটাফেজ ধাপে আসার পরে এই যে আগের যে ক্রোমোজোমগুলো সবাই মাঝামাঝি জায়গায় এসে অবস্থান হয়, অর্থাৎ এই যে দুই মেরু, এটা তার একটা মেরু, কিন্তু এই জায়গাটা একটা মেরু, মনে করো উত্তর মেরু দক্ষিণ মেরুর মতো, এই জায়গাটা হচ্ছে একটা মেরু অঞ্চল। পৃথিবীর যেমন উত্তর দক্ষিণ মেরু দুই মেরু আছে, এই স্পিন্ডল যন্ত্রের দুইটা মেরু থাকে। এই ক্রোমোজোমগুলো এখন কি করলো, অর্থাৎ এরা মাঝামাঝি জায়গায় এসে জায়গা নিল। এই যে মাঝামাঝি জায়গায় আসলো, এটার নাম হচ্ছে কি বিষুবীয় অঞ্চল। এটা কি অঞ্চল? বিষুবীয় অঞ্চল। ক্রোমোজোমগুলো কি করে বিষুবীয় অঞ্চলের দিকে আসতে থাকে। আর এই যে ট্র্যাকশন তন্তুগুলো বললাম বা আকর্ষণ তন্তুগুলো বললাম, এগুলোর সঙ্গে সেন্ট্রোমিয়ারের আস্তে আস্তে করে সেন্ট্রোমিয়ারগুলো বিভাজিত হতে থাকবে। সেন্ট্রোমিয়ারটা দুই ভাগ হয়ে যাবে। মনে করো এই একটা সুতা, এখানের মধ্যে একটা পাক দেওয়া আছে, এই একটা সুতার মতো করে, মনে করো এই যে মাঝখানে, এটা দুই দিক থেকে যদি আমরা এটাকে যদি ওইদিকে নিয়ে যাই, এটাকে যদি এদিকে নিয়ে যাই, একসময় কি হবে, এই মাঝখানে যে গেটুর অংশটা কি হবে, কেটে যাবে, দুই ভাগ হয়ে যাবে। কখন দুই ভাগ হবে? এটা এই পর্যায়ের পরেরটাতে গিয়ে দুই ভাগ হবে। মেটাফেজ ধাপে আকর্ষণ বাড়তে থাকে। এই যে ট্র্যাকশন তন্তুগুলো, এই যে ট্র্যাকশন তন্তু দেখালাম, এই যে ট্র্যাকশন তন্তুটা, এটা এদিক থেকে তার নিজের দিকে টেনে নেবে, আর এদিকে যে ট্র্যাকশন তন্তুটা সেও তাকে তার নিজের দিকে করে টানবে। তো এটা দুই দিকে টানলে পরে কি হয়, অর্থাৎ এই যে ক্রোমাটিডগুলো, এই ক্রোমাটিডগুলোর মধ্যে বিকর্ষণ বৃদ্ধি পায়। বিকর্ষণ বৃদ্ধি পাওয়ার কারণে ক্রোমাটিডগুলো একটা থেকে অন্যটা পৃথক হতে থাকে। গেল এই ধাপের মেটাফেজ ধাপ। মেটাফেজ ধাপের পরে কি অ্যানাফেজ। অ্যানাফেজ ধাপে গিয়ে কি হয় আমরা একটু দেখি। অ্যানাফেজ ধাপ, অ্যানাফেজ, এখনের ধাপের নাম হচ্ছে কি অ্যানাফেজ। অ্যানাফেজ ধাপ। অ্যানাফেজ ধাপের শেষে এসে কি হয়, অ্যানাফেজ ধাপের শেষে আসার পরে
এই যে স্পিন্ডল যন্ত্রটা, সরি, স্পিন্ডল যন্ত্রটা একটু ভালো করে আমরা আঁকার চেষ্টা করি। আস্তে আস্তে করে এই নিউক্লিয়ার আবরণীটা কিন্তু সব চলে যায়। এখন মনে করে নিউক্লিয়ার আবরণী নাই, তার ওই কোষ প্রাচীরের যে ভিতরটা, কোষ প্রাচীরের এখানের মধ্যে এগুলো আস্তে আস্তে করে বিলুপ্ত হতে থাকবে। নিউক্লিওলাস এখন আর পাওয়া যাবে না তাকে খুঁজে। কিন্তু ওই যে স্পিন্ডল তন্তু, স্পিন্ডল যন্ত্রের 2 মেরুর দিকে তখন আস্তে আস্তে ক্রোমোজোমগুলো এখানে আসবে। এই একটা ক্রোমোজোম অংশ এখানে আসলো, এই একটা ক্রোমোজোম আসলো, এই আসলো, এই আসলো, সেন্টোমিটার সহ কিন্তু আসছে। এইদিকে কিছু ক্রোমোজোম গেল, 2 মেরুর দিকে কিন্তু ক্রোমোজোমগুলো চলে গেছে। দেখছো আগে ক্রোমোজোমগুলো 2 ভাগ হয়ে একটা ভাগ এই মেরুতে চলে আসছে আর একটা ভাগ ওই মেরুতে চলে গেল। 2 মেরুতে কিন্তু আগে যে ক্রোমোজোমটা ছিল, যে ক্রোমোজোমটা একটু আগে এরকম করে আমি দেখাইছিলাম, এর 2টা পার্ট হয়ে গেছে। একটা পার্ট উপরের দিকে গিয়েছে আর এই আরেকটা পার্ট নিচের দিকে গিয়েছে, ঠিক আছে। অর্থাৎ ক্রোমোজোমটা দ্বিখণ্ডিত হয়ে 2 পাশে চলে গেল। এখন 2 পাশে চলে যাওয়ার পরে এই ধাপের পর্যায়টা প্রায় শেষ, অ্যানাফেজ ধাপ কমপ্লিট হয়। যখন 2 মেরুতে চলে যায় তখন অ্যানাফেজ ধাপটা শেষ হয়ে যায়। অ্যানাফেজ ধাপ শেষ হওয়ার পরে কি হবে? টেলোফেজ ধাপে আসবে। এবার আসলে আমরা টেলোফেজ ধাপে যাই। টেলোফেজ, টেলোফেজ, টেলোফেজ ধাপে আসার পরে কি হবে? এই টেলোফেজ ধাপে আসার পরে এই যে কোষটা ছিল না, এই যে দেখো এই যে কোষটা ছিল, এর ক্রোমোজোমগুলোতে এখন 2 পাশে চলে আসছে, এইদিকে চলে আসছে ক্রোমোজোমগুলো। স্পিন্ডল যন্ত্র আস্তে আস্তে করে বিলুপ, এখন আর স্পিন্ডল যন্ত্র নাই। এই ক্রোমোজোমগুলোকে ঘিরে আস্তে আস্তে করে সাইটোপ্লাজম আসবে, নিউক্লিয়ার আবরণী ফিরে আসলো, নিউক্লিওলাসও ফিরে আসলো। এখানের মধ্যে ঠিক তাই, নিউক্লিওলাস ফিরে আসলো, নিউক্লিওপ্লাজম সহ নিউক্লিয়ার আবরণীটা বলে সবকিছু কিন্তু ফিরে আসলো। এই ক্রোমোজোমগুলোকে ঘিরে আস্তে আস্তে করে একটা কোষ প্লেট তৈরি হবে। এইদিকে এই একটা কোষ প্লেট তৈরি হওয়ার পরে এই যে এদিকে একটা কোষ প্লেট, এই কোষ প্লেটটা কি করলো? এখন দেখো এই জায়গাটাকে ঘিরে সাইটোপ্লাজম সব কিছু কিন্তু 2 পাশে চলে গেল, গিয়ে 2টা অপত্য কোষের সৃষ্টি করলো। এখানে সাইটোপ্লাজম সব কিছু আস্তে আস্তে করে ফিরে আসছে। এই হলো সাইটোপ্লাজম কোষের ভিতরে, আর এগুলো নিউক্লিওপ্লাজম, এগুলো হচ্ছে তার সাইটোপ্লাজম, এর অঙ্গাণু যাবতীয় যা যা কিছু আছে সবাই চলে আসে। তাহলে এই যে একটা কোষ থেকে ভেঙে তখন কোষ প্রাচীরটাও আস্তে আস্তে করে 2 দিকে চলে যায়। এই যে কোষ প্রাচীরও কিন্তু তখন আর এরকম করে থাকবে না, কোষ প্রাচীরটাও আস্তে আস্তে করে আলাদা হয়ে গেল। এখন আর কিন্তু একটা কোষ নেই, আগে যে একটা কোষ ছিল এখন আর একটা কোষ নেই। এখন কি হয়েছে? সম্পূর্ণ রকম 2টা অপত্য কোষ তৈরি হয়েছে। এগুলি হচ্ছে অপত্য কোষ, এগুলি হচ্ছে অপত্য কোষ। অপত্য নিউক্লিয়াস থেকেই কিন্তু অপত্য কোষ তৈরি হলো। এটা একটা অপত্য কোষ তৈরি হয়, 2টা অপত্য। এখন কিন্তু কোষ প্রাচীরও কিন্তু আলাদা হয়ে যায়, এটাও কোষ প্রাচীর, আর উপরেটাও কিন্তু এটাও কিন্তু একটা কোষ প্রাচীর। তো 2টা কোষ কি হলো? 2টা কোষেই কিন্তু পরিণত হলো কোষ প্রাচীর। তাহলে দেখো একটা দেহকোষ থেকে 2টা দেহকোষ তৈরি হলো। এটা হচ্ছে মাইটোসিস, কোষ বিভাজনের ধাপ। এবং শেষ ধাপে এসে একটা কোষ ভেঙে 2টা কোষ হলো। এটি হচ্ছে মাইটোসিসের মূল কথা। এবং তার সবগুলো কোষের যাবতীয় উপাদান কিন্তু 2টা কোষেই সমান রইল। তাহলে আমরা মাইটোসিস কোষ বিভাজন সম্পর্কে পূর্ণাঙ্গ একটা ধারণা পেলাম। এবার বাড়ির কাজ, সবাই বাড়ির কাজ লিখে নাও। বাড়ির কাজে লিখো, মাইটোসিস কোষ বিভাজনকে সমীকরণিক বিভাজন বলা হয় কেন? মাইটোসিস কোষ বিভাজনকে সমীকরণ কোষ বিভাজন বলা হয় কেন? বাড়ির কাজ, ঠিক আছে। বাড়ির কাজ কটা ভালো হয় না? বাড়ির কাজ 1 নম্বর, মাইটোসিস কোষ বিভাজনকে সমীকরণ কোষ বিভাজন বলা হয় কেন? মাইটোসিস কোষ বিভাজনকে সমীকরণ কোষ বিভাজন বলা হয় কেন? সমীকরণ বিভাজন বলা হয় কেন?
বলা হয় কেন? আরেকটা বাড়ি কাজ থাকবে 2 নম্বর, উদ্ভিদের দৈহিক বৃদ্ধিতে, ঠিক আছে, উদ্ভিদের দৈহিক বৃদ্ধিতে মাইটোসিসের ভূমিকা, মাইটোসিসের ভূমিকা ব্যাখ্যা করো, ভূমিকা ব্যাখ্যা করো। তাহলে আজকে এই পর্যন্তই। সবাইকে ধন্যবাদ। সবাই সুস্থ থাকো, ভালো থাকো, পরবর্তী পাঠে অংশগ্রহণ করো। ধন্যবাদ সবাই।